আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, বাড়িতে থেকে পড়াশোনা করছো। অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি তোফাজ্জল ইসলাম সুমন, প্রভাষক, বাংলা বিভাগ, নয়টা মহিলা ডিগ্রি কলেজ। আমরা প্রথম ক্লাসে সোনান্তরী কবিতার কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে কবিতার বাকি অংশটুকু আলোচনা করব। তো চলো আমরা কবিতাটা আলোচনা করি। ঢেউ বলি নিরুপায় ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনি মোহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে ভিড়াও তরি কুলে দেশ। কবি অর্থাৎ কৃষক দূর থেকে তরিবে যে মাঝি আসছিল তাকে আকুতি জানাচ্ছে, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একবার শুধু তোমার নৌকাটা তীরে ভিড়া। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে আমার সোনার ধান কুলে দেশে। কবি মাঝিকে আকুতি জানাচ্ছে যে যেথা ইচ্ছা সেথায় যাও, যারে খুশি নিয়ে যাও, কিন্তু শুধু একবার হেসে, কিছুক্ষণের জন্য হেসে তড়িটা কুলে ভিড়িয়ে আমার যে সোনার ফসল সেটা তুমি নিয়ে যাও। অর্থাৎ কবির যে সৃষ্টি সম্ভার সেটা নিয়ে যাওয়ার জন্য মিনতি করছে। যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে লভ করুণা করে। যত চাও তত লও তরণী পরে। মাঝিকে কৃষক বলছে তোমার যত ইচ্ছা তত তোমার নৌকার উপরে নিয়ে নাও। অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি যা ছিল সব কিছুই দিয়ে দিয়েছে, এবং তার জীবদ্দশায় যেগুলো তিনি নিয়েছিল অর্থাৎ সৃষ্টি করেছে তার সবকিছুই কবি আজ দিয়ে দিচ্ছে। থরে বিথরে মানে স্তরে স্তরে সাজানো ছিল সেগুলো সবকিছুই আজ উজাড় করে দিচ্ছে, এবং মিনতি জানাচ্ছে কি যে আমাদের করুণা করে তোমার নৌকাতে একটু জায়গা দাও। ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি, আমারই সোনার ধানে গিয়েছে ফুলি। মাঝি তখন বলছে কবিকে যে আমার ছোট নৌকা, এই নৌকাতে কি হচ্ছে, তোমার ঠাই নাই, আমার তো যে ফসল সোনার ফসল সেগুলোতে তো ভরে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে নৌকা আর নদী এই দুটো হলো জীবন মৃত্যুর পারাপারের প্রতীক। সোনার ধান হলো মানুষের সমগ্র জীবনের কর্মফল। এই কর্মফল মহাকাল কি করে, ঠিকই নিয়ে যায়, কিন্তু যে স্রষ্টা অর্থাৎ ব্যক্তির স্থান হয় না। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরে। এই শ্রাবণের আকাশ চারিদিকে ঘোর অন্ধকার, বর্ষা ঘনীভূত, এইরকম মুহূর্তে কবি শূন্য নদীর তীরে পড়ে আছে। অর্থাৎ
এখানে কৃষকের নিঃসঙ্গতাকে, রিক্ত বা সর্বশান্ত অবস্থাকে বোঝানো হয়েছে এবং যা কিছু উৎপন্ন করেছিল সব কিছুই তা সোনার তরী নিয়ে গেছে, কিন্তু কৃষকের এখানে জায়গা নাই। আমরা যদি সোনার তরী কবিতা দিকে লক্ষ্য করি তাহলে এই কবিতাটা মূলত একটি প্রতীকী কবিতা। এর ভিতর এবং বাইরের রূপ দুটো সম্পূর্ণই আলাদা। আমরা বাইরের রূপটাকে যদি দেখি তাহলে দেখতে পাই ছোট্ট একটা ধান ক্ষেত। এই ধান ক্ষেত শুধু ক্ষেতকে বোঝানো হয়নি, এই ধান ক্ষেত দ্বারা ব্যক্তি বা মানুষের জীবনকালকে বোঝানো হচ্ছে। চারিদিকে প্রবল স্রোতের বিস্তার, সোনার ধান নিয়ে একলা কৃষক, তীরে তরি দিয়ে আসা মাঝি, এগুলোর অনুষঙ্গে রচিত সোনার তরী কবিতা। আর সোনার তরীর ভেতরের রূপ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে একটি জীবন দর্শন এখানে বর্ণিত হচ্ছে। মহাকালের স্রোতে মানুষ অনিবার্য বিষয়কে অর্থাৎ মৃত্যুকে কখনোই উপেক্ষা করতে পারে না, এড়াতে পারে না, আর শুধু থেকে যায় কি তার সৃষ্টিকর্ম অর্থাৎ সোনার ফসল। আমরা যদি তাৎপর্য দিক দেখি এই কবিতা তাহলে দেখব যে কৃষক বলতে এখানে কবি নিজেকেই কল্পনা করেছেন। কবির সাহিত্যকর্ম বা সৃষ্টিকর্মকে সোনার ফসল, আর মাঝি বলতে কবির সৃষ্টিকর্ম থেকে রস আচ্ছাদনকারীকে বোঝানো হয়েছে। কবিকে তারা কবির সৃষ্টিকর্মকে মূল্যায়ন করেছে, কিন্তু কবিকে এতটুকু মূল্যায়ন করেনি। তাই তো মহাকালের শূন্যতায় অর্থাৎ পরলোকে বিলীন হওয়ার জন্য কবিকে অপেক্ষা করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই কবিতার পাঠ মূল্যায়ন করি তাহলে আমরা যে বিষয়গুলো পাবো, তোমরা লক্ষ্য করো, মানব সৃষ্টির মহিমা প্রকাশ। কবি তার এই কবিতায় মানব সৃষ্টির যে একটা উদ্দেশ্য আছে সেটা প্রকাশ ঘটিয়েছে। আমরা যে আমাদের জীবনে আমরা পৃথিবীতে আগমন করলাম, তারপরে এক সময় চলে যাব, বিলীন হয়ে যাবে, এমনটা নয়। এর মধ্যে অনেক কিছু আমাদের দেয়ার আছে। 2 নম্বর, মনুষ্য সৃষ্টির সম্পর্কে। পৃথিবীতে মানব সৃষ্টি করা হচ্ছে সে সম্পর্কে এখানে তুলে ধরা হচ্ছে। ক্ষণস্থায়ী মানব জীবন সম্পর্কে। জীব মানেই তাকে মৃত্যু স্বাদ দিতে হবে। কোনো জীব বা প্রাণী কখনোই পৃথিবীতে চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে পারে না। এখানে এই কবিতায় কবি সেটাই তুলে ধরেছে যে আমাদের মানব জীবনটা ক্ষণস্থায়ী, আমরা এক সময় চলে যাব, কিন্তু যতদিন বেঁচে থাকবো জন্ম এবং মৃত্যুর এরই মধ্যে আমাদের সৃষ্টি করতে হবে সোনার ফসল, যা দিয়ে আমরা কি করব, পৃথিবীতে আজীবন বেঁচে থাকতে পারি। তারপরে আমরা দেখি নদীমাতৃক বাংলা ভূমির সম্পর্কে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় আমাদের দেশকে। প্রকৃতির অপার সম্ভার সাজিয়ে রেখেছে প্রকৃতি। আমরা যেদিকে তাকাই প্রকৃতির অবিরাম খেলা চলে। কবি তার এই সোনার তরী কবিতায় সেই বর্ণনাগুলো তুলে ধরেছেন। ব্যক্তি জীবনে নশ্বরতা সম্পর্কে। ব্যক্তি জীবন নশ্বর, আমরা এই আছি, আবার কখন চলে যেতে পারে। কখন যে আমাদের চলে যেতে হবে, আমরা যে আমাদের জীবনটা যে চিরস্থায়ী নয়, সেটাই কবি এখানে বুঝিয়েছে।
মহাকালের নিষ্ঠুরতা প্রকাশে। মহাকাল যে নিষ্ঠুর, কতটা নিষ্ঠুর আমরা সনাতনী কবিতা আলোচনা করেছি, আমরা বুঝতে পেরেছি যে মহাকাল কবির কর্মকে, কবির সৃষ্টি কর্মকে গ্রহণ করেছে, কিন্তু কবি সত্তা বা ব্যক্তিকে গ্রহণ করেনি, ফেলে চলে গেছিল। মানব দেহের বিলীনতার প্রসঙ্গে কবি এখানে দেখিয়েছেন যে মানুষ একসময় বিলীন হয়ে যাবে, কিন্তু মানুষের যে সৃষ্টিকর্ম, মানুষ যা কিছু সৃষ্টি করবে সেগুলো রয়ে যাবে, কিন্তু সে নিজেই বিলীন হয়ে যাবে। এরপরে আমরা দেখি মহাকালের অবিরাম বয়ে চলা প্রসঙ্গে। সময় কখনো থেমে থাকে না, সময় চলমান, নদীর স্রোত যেমন প্রবাহমান, ঠিক এখানে কবি তুলে ধরেছেন যে মহাকাল কখনো থেমে থাকে না, অর্থাৎ বয়ে চলে। এই মহাকালের বয়ে চলার বা সময়ের বিবর্তনে এক সময় আমরাও বিলীন হয়ে যাব, কিন্তু আমাদের যে সৃষ্টিকর্ম সেগুলোই থেকে যাবে এবং তারই মধ্যেই আমরা বেঁচে থাকব। আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, এই সোনাতরী কবিতা আমরা যদি একটা ছকে আমরা সবকিছুই ব্যাখ্যা করতে পারবো। আমরা যদি দেখি যে কিশোর থেকে আমরা শুরু করি, অর্থাৎ কিশোর বলতে কবি এখানে নিজেকে বুঝিয়েছে। তারপরে কি কিশোরের কর্মফল, এরপরে আমরা দেখব যে কিশোর থেকে কৃষকের কি হয়েছে, অনিবার্য একটা পরিণতির দিকে গেছে। অনিবার্য পরিণতি। আর এদিকে আমরা কৃষকের কর্মফল থেকে আমরা এখানে দেখলাম যে সোনা তরী। আর এই যে মাঝখানে যে এখানে হচ্ছে কি মহাকাল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে কবিতাটা আমরা খুব সহজেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো, ধারণ করতে পারবো। আমরা এখানে এই ছকে দেখছি যে কৃষক তার যা কিছু উৎপাদন করলো সবকিছু সোনার তরী, অর্থাৎ সোনার তরীতে নিয়ে চলে গেল, কিন্তু কবি বা কৃষকের একটা অনিবার্য পরিণতি ঘটলো। আমরা দেখলাম যে রিক্ত হস্তে বা শূন্যতায় নদীর তীরে সে একাই পড়ে রইল, একসময় তার কি বিলীন ঘটবে, তার ব্যক্তি সত্তা বা মানব সত্তা। আর এই যে এখন যে মহাকাল সময় চলে যাচ্ছে, সেগুলোই কি হচ্ছে সেটা আমাদের। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে সোনার তরী কবিতার সম্পূর্ণটা শেষ করলাম, আলোচনা করলাম। প্রথম ক্লাসে অধ্যয়ন করেছিলাম, তোমরা বাসায় ভালো করে কবিতাটা পড়বে, কবির জীবনী সম্পর্কে, কবির সৃষ্টি অর্থাৎ কবির প্রবন্ধ, কবিতা, গল্প যেগুলো আবিষ্কার রচনা করেছেন সেগুলো সম্বন্ধে, এবং পাঠ মূল্যায়ন বা পাঠ বিশ্লেষণ এগুলো ভালো করে করবে, কারণ এগুলো থেকে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন হবে। এবং তোমরা যখন উচ্চ শিক্ষার জন্য ভর্তি পরীক্ষা দিবে, সেই পরীক্ষাগুলোতেও এই কবিতাগুলো থেকেও প্রশ্ন থাকবে। তো তোমরা বাসায় সবাই মনোযোগ সহকারে পড়ো। আমরা আগামী ক্লাসে অন্য কবিতা বা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালোভাবে লেখাপড়া করো।